সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান আইন ও কথা থেকে আমি এমআই খান আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমার অতিথিবৃন্দের পক্ষ থেকেও। আর ধন্যবাদ জানাতে চাই আইন টিভির কলাকৌশলীবৃন্দের। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই অনুষ্ঠানটি প্রতি সোমবার স্কাই চ্যানেল 782 আইন টিভি থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে রাত 8টা থেকে 9টা পর্যন্ত। এই অনুষ্ঠানটি আইন ও আইন বিষয়ক প্রশ্ন এইসব আলোচনা নিয়ে সাজানো হয়ে থাকে। আজকেও তার ব্যতিক্রম নয়। আর এই আলোচনার সাথে আমার সাথে উপবিষ্ট আছেন দুজন কমিটির অত্যন্ত অভিজ্ঞ লয়ার, যাদের সাথে আমি একটু পরেই পরিচয় করে দেব। আর পরিচয় করে দেওয়ার আগেই একটি কথা না বললেই নয়, এই অনুষ্ঠানের মাধ্যমে যে আইনি ছোটোখাটো পরামর্শগুলো আপনাদেরকে আমরা ছুড়ে দেই, এগুলো শুধুমাত্রই আইনের একটি গাইডেন্স। এই গাইডেন্সের উপর ডিপেন্ড করেই আপনারা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন না। চূড়ান্ত সিদ্ধান্তটি গ্রহণ করার পূর্বেই আপনি একজন নিকটস্থ আইনজীবীর সাথে পরামর্শ করে তারপরে আপনি চূড়ান্ত সিদ্ধান্তটি গ্রহণ করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই অনুষ্ঠানে চলে যাচ্ছি সরাসরি আমি আমার অতিথিবৃন্দের পরিচয় পর্ব শেষ করেই সরাসরি আমরা চলে যাব তাদের আলোচনা, নতুন কোনো আপডেট, তারপরে আমরা প্রশ্ন নেব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমি চলে যাচ্ছি, আমার ডান হাতে আছেন সলিসিটার মামুন আলী কাদরি, উনি অ্যামিকাস সলিসিটার ডাইরেক্টর হিসাবে আছেন। আসসালামু আলাইকুম মামুন ভাই, কেমন আছেন? Walaikum assalam, Mr. Khan. Thank you for inviting me. This is such a wonderful program, and this is privilege for me to come over here and talk to our valuable audience and those are watching our program. আমরা এই প্রোগ্রামে আসলে যে বিষয় নিয়ে আমরা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি বিশেষ করে মোটর অফেন্স নিয়ে আজকেও বলবো, এবং আশা করি আপনারা মোটর অফেন্সের নিয়ে বা আইনের অন্য বিষয় নিয়ে আমাদের কাছে প্রশ্ন রাখবেন। অসংখ্য ধন্যবাদ মিস্টার খান। ধন্যবাদ সলিসিটার মামুন আলী কাদরি। আমি চলে যাচ্ছি, আমার বাঁ হাতে আছেন ব্যারিস্টার এবং সলিসিটার নাজিউদ্দিন চৌধুরী। উনি দীর্ঘ সময় ধরে এই কমিটিতে আইন পেশার সাথে যুক্ত আছেন। আমার ভুল না হলে মোর দ্যান 20 years। উনি মূলত একজন প্রপার্টি লয়ার। সাধারণত উনি এর মধ্যে দুটো জিনিস থাকে, রেসিডেন্সিয়াল প্রপার্টি এবং কমার্শিয়াল প্রপার্টি। উনি স্পেশালি এক্সপার্ট অন কমার্শিয়াল প্রপার্টি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মিস্টার আসসালাম। নাজির। ধন্যবাদ মিস্টার খান, এবং ধন্যবাদ আইন টিভিকে আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আশা করি আজকে আমাদের এই আলোচনার মাধ্যমে আমরা আমাদের দর্শক শ্রোতাদের তাদের আইনি যে জিজ্ঞাসা আছে সেটার সম্ভাব্য উত্তর, এবং তাদের যদি কোনো আমরা আমাদের আলোচনার মাধ্যমে তাদের কোনো সহযোগিতা আসতে পারি, তাহলে আমাদের এই সন্ধ্যাটা যথাযথ মূল্যায়িত হবে। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার চৌধুরী। আমি সরাসরি চলে যাচ্ছি একজন কলারের কাছে। উনি কলার ওয়েট করছেন। প্রিয় কলার, আপনি আমাদেরকে প্রশ্নটি করেন। আমার অতিথিবৃন্দ শুনতে পাচ্ছেন? আমরা মনে হয় কলারকে হারিয়ে ফেলেছি। খুব সম্ভবত আমরা কলারকে হারিয়ে ফেলেছি। নেক্সট কলার যদি কেউ থাকে আমাদেরকে কাইন্ডলি কল করবেন প্লিজ। আমি হ্যালো, জি আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি আপনাকে। জি, আমার উপস্থিত অতিথিবৃন্দ আছেন, ওনারা শুনতে পাচ্ছেন। জি, আপনি প্রশ্নটি করুন প্লিজ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা জি, আপনাদেরকে দেখতে পাচ্ছি, আজকে আপনাদেরকে দেখতে খুবই ভালো লাগতেছে। ধন্যবাদ। আপনার অন্য কোনো প্রশ্ন আছে? আমার মনে হয় খুব সম্ভবত উনি ড্রপ করেছেন। এনিওয়ে, সো আমরা চলে যাব আমার অতিথিবৃন্দের আলোচনা করার জন্য। আমি প্রথমেই চলে যাচ্ছি, আমার ডান পাশে আছেন সলিসিটার মামুন আলী কাদরি। সলিসিটার মামুন আলী কাদরি, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি মূলত রোড ট্রাফিক অফেন্স নিয়েই আপনার বিচরণ।
তাছাড়াও আপনি আইনের বিভিন্ন শাখায় আপনার বিচরণ তো আছেই। সাধারণত আমরা একটা জিনিস বুঝি যে রোড ট্রাফিক অফেন্স শুধু কি রোডেই হয়, নাকি আমাদের মধ্যে ট্রেন আছে, আন্ডারগ্রাউন্ড আছে, ন্যাশনাল ট্রেন আছে, এইসব জায়গায়ও যদি এই টিকিট নিয়ে কোনো ধরনের কোনো সমস্যায় আমাদের যাত্রীদের পরে মাঝে মাঝেই এরকম ঘটনা শোনা যায়, সেই ক্ষেত্রে এগুলোর কনসিকুয়েন্সটা কী ধরনের হয়? অনেক ধন্যবাদ মিস্টার খান। যখন আপনি রোড ট্রাফিক অফেন্স বলবেন, রোড ট্রাফিক অফেন্সটা আসলে দুভাবে ভাগ করা যায়। রোড ট্রাফিক অফেন্সের একটা ভাগ হচ্ছে আপনার যেটা ম্যাজিস্ট্রেট কোর্টে হয়, সেটাকে আমরা ক্রিমিনাল সাইডে নিয়ে আসতে পারি, এবং আরেকটা সাইড যেটাই আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি বা বিভিন্ন ড্যামেজ অথবা ক্লেম নিয়ে থাকে, সেটা আমরা সিভিল ক্লেম হিসাবে ট্রিট করতে পারি। যদি আমরা মোটর অফেন্সের কথা বলে থাকি, এবং মোটর অফেন্সের বিভিন্ন ক্যাটাগরি আছে, এবং আপনি জিজ্ঞেস করছেন যে ক্যাটাগরি আমরা সচরাচরগুলো দেখি বা দেখি না। সচরাচর যেগুলো দেখি সেগুলো হচ্ছে ধরেন স্পিডিং থাকতে পারে, ফেল টু আইডেন্টিফাই ড্রাইভার থাকতে পারে ড্রিঙ্ক ড্রাইভিং থাকতে পারে, ডেঞ্জারাস ড্রাইভিং, ইউজিং মোবাইল ফোন। তো এই ধরনের কেয়ারলেস ড্রাইভিং, এই ধরনের অফেন্সগুলো সাধারণত ক্লাসিফাইড হয় অ্যাজ এ মোটর অফেন্স হিসাবে। এবং আমি যদি কিছু মনে না করেন, আমি একটা কলার নিচ্ছি, অবশ্যই আমি ফিরে আসবো আপনার কাছে। প্রিয় কলার, আপনি আমাদেরকে প্রশ্নটি করুন প্লিজ। Hello. জি, শুনতে পাচ্ছি আপনাকে, প্রশ্নটি করুন। Assalamu alaikum to everybody. My question is, if I had a speeding ticket and I had a fine and I couldn't pay that fine, then later on the court judgment had put another sum on it and I have to pay. And if I didn't pay, then I get blacklisted, yeah? How long is this blacklisted stays on my record till I can apply for a new credit card? And number two question is to the housing matter, is if I was unlegal and divorced, how can I get onto a property ladder? Okay, I believe that my colleague will cover the housing one. Thank you very much. Bye. Okay, bye. In relation to the speeding, because you say that if you convicted or if you accepted any penalty points or you pay the fines, and if you want to apply for a credit card, how does that affect? Because I believe that speeding tickets or fine is not related with your credit score, because it's a criminal convictions, because the credit score is different. That's deal with your financial transactions. If you have a county court judgment, that normally affects with your different matter actually. But if you are convicted through a court, depend on what sentence or convictions could give you, depend on it. In normal situations, the points that has been endorsed by the court or the police through the conditional offer that stayed in your license for 3 years, but for toting up purpose, but that will be discontinue from the system after 4 years. I hope I answer your bit, and hopefully my colleague will answer the rest of them. Thank you, caller, for your call to us. The question you raised, if I'm not wrong, you said there's someone who is illegal, how he could be on the property ladder. I regret to say that if someone is illegal in this country, he doesn't have any avenue to be, legally obtain property here, because under the money laundering regulation, the purchaser has to show his solicitor, his identity, valid identity. Without that, he need to have bank account, because we are talking about hundreds and thousands of pounds. So that is one aspect. Another second aspect is that when the transaction is submitted before the land registry for registration purposes, they will ask for the same sort of identity question if there is no solicitor involved in the transaction. So I think if someone is not legally living in this country, he would not have the opportunity to own a property legally as well in this country. I hope that clarifies your questions. Thank you. Thank you, caller, for your call. আমি চলে যাচ্ছি মাউন ভাই আপনার কাছে, আপনার আলোচনা। জি, আমি যেটা বলছিলাম, আমরা অলরেডি ডিফাইন করেছি যে
ক্রিমিনাল ম্যাটারগুলো কোনগুলো, এবং আমরা বলার চেষ্টা করেছি যে সিভিল ম্যাটারগুলো কোনগুলো হয়। এবং আপনার কোশ্চেন প্রসঙ্গে যদি আসি, যে আপনি হয়তো মিন করেছেন কেউ যদি ট্রেনে চড়ে তারা টিকিট না কিনে, অথবা ট্রেনে চড়ে যে ভাড়াটা দেওয়া দরকার সেই ভাড়াটা যদি তারা ইনভেট করার চেষ্টা করে, সেক্ষেত্রে কনসিকুয়েন্স কী হতে পারে। জি জি। তো এটা যদি এটা লন্ডনে হয়, লন্ডন এটা ম্যানেজ করে TfL, তাদের একটা স্পেসিফিক টিম আছে দেখবেন, তারা বিভিন্ন স্টেশনে থাকেন এবং তারা যারা বিনা ভাড়ায় অথবা হয়তোবা অন্য টিকিটে অথবা ফ্রিডম পাসে অথবা চাইল্ড টিকিটে যারা ট্রাভেল করার চেষ্টা করে থাকে, অথবা আপনি একজন থেকে উঠেছেন মাঝখানে অন্য জোনগুলোকে আপনি অ্যাভয়েড করে মানে 2 থেকে 2-তে যাচ্ছেন, বাট নাম্বার 1টা আপনি ইউজ করছেন না, এরকম সিচুয়েশনেও তারা আসলে ফাইন্ড আউট করার চেষ্টা করে যে রেভিনিউ যা TfL-এর যেটা হওয়া দরকার তারা কারা এটা বঞ্চিত করছে। এবং এ ধরনের সিচুয়েশন যখন হয়, তারা আসলে অনেক দিন আগের থেকেই ট্র্যাপ করে, তাদের মনিটর করে এবং তারা ফাইন্ড আউট করার চেষ্টা করে যে TfL-এর কত ক্ষতি হয়েছে। সেক্ষেত্রে তখন সেই অনুযায়ী তারা আসলে ব্যবস্থা গ্রহণ করে। তো নর্মাল সিচুয়েশনে যে প্রথম অবস্থায় যদি এরকম হয় এবং যদি আপনি অনেকগুলো অফেন্স না করে থাকেন, তাহলে হয়তো TfL-এর সাথে আপনাকে এটা নেগোসিয়েট করে কোর্টে যাওয়ার আগে এটা বন্দোবস্ত করা সম্ভব হয়। কিন্তু যদি আপনি রিপিটেডলি অনেক দিন ধরে করছেন এবং এই ক্ষতির পরিমাণটা TfL-এর যদি অনেক হয়, সেক্ষেত্রে তারা এই ম্যাটারটাকে কোর্টে নেয়। কোর্টে নিলে অবশ্যই তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি কোর্ট আপনাকে দিতে বলে এবং এটা একটা ক্রিমিনাল কনভিকশনস হয়, এটা রেকর্ডে থাকে। এবং সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনি যদি প্রপারলি টিকিট কাটেন, কেটে যদি আপনি চড়েন, তাহলে হয়তো এই কনসিকুয়েন্স থেকে আপনাকে, বাট সামটাইমস যদি আপনি দেখাতে পারেন কোর্টে গেলেও যে এই কনভিকশনস হলে আপনার কী ধরনের ক্ষতি হবে, আপনার মিটিগেশনস কী আছে, স্পেশাল রিজনস কী আছে, সেটা অ্যাকসেপ্ট করলেও আপনার সেখান থেকে প্রতিকার পাওয়ার অনেক সময় উপায় বের হয়। অনেক ধন্যবাদ। ধন্যবাদ সলিসিটর কাদরি। আমি সরাসরি চলে যাব আমার সিনিয়র বলি আমি তাকে, ব্যারিস্টার নাজির চৌধুরী। আমি একটি কথা সবসময় শুনি যে এই কমিটিতে জয়েন্টলি প্রপার্টি কেনেন। সো সেই ক্ষেত্রে আপনার একটি প্রশ্ন যে জয়েন্ট টেনেন্টস অ্যান্ড টেনেন্টস ইন কমন, এ দুটি খুব কমন শব্দ এই জয়েন্ট প্রপার্টিতে। তো আমাদেরকে যদি একটু জানাতেন আমাদের দর্শকবৃন্দের জন্য যে এই দুটা টার্ম কি এবং জয়েন্ট প্রপার্টিতে এটা কিভাবে কাজ করে। ধন্যবাদ মিস্টার খান। আসলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যারা রেসিডেন্সিয়াল প্রপার্টি হোক অথবা কমার্শিয়াল প্রপার্টি, কারণ আমরা সাধারণত যখন কোনো একটা ব্যবসা কিনি বা শুরু করি আমাদের কমিউনিটিতে, বিশেষ করে মোর দেন ওয়ান পার্টনার্স মানে পার্সন ইনভলভ হয়, দুইয়ের অধিক পার্টনার্স থাকে। সো সেখানে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি এটা কিভাবে এই জয়েন্ট ওনারশিপটা ডিল করবেন। সো আমি স্পেসিফিক্যালি আলোচনায় যাওয়ার আগে আউটলাইনে বলছি যে জয়েন্ট ওনারশিপটা একটা জিনিস, যে জয়েন্ট শব্দটাই বলে দিচ্ছে যে দেয়ার আর মোর দেন ওয়ান পারসন, মোর ওনার্স দেন ওয়ান। সো এখন এই ওনারশিপটা টেনেন্সি ইন কমন এটাকে, অথবা জয়েন্ট টেনেন্সি যেখানে, সেখানে প্রপার্টিটা আনডিভাইডেড ওনারশিপ, দুইজনেরই সমান অধিকার। এবং টেনেন্সি ইন কমন হলো যাদের যে কজন মানুষ আছে তাদের অংশ কতটুকু, মালিকানা কতটুকু, সেটুকু ব্যাখ্যা করা থাকে। যে এখন যদি দুইজন থাকে হয়তো এটা 50-50 থাকতে পারে, অথবা এটা এমন হতে পারে 75-25 হতে পারে। তিনজন থাকলে তাদের হয়তো 30-40 থাকতে পারে। সো এই যে জিনিসটা, এইটা যদি ডিভাইডেড করা থাকে তাহলে যে জিনিসটা, যে এই যে মালিক যে আছেন তার অবর্তমানে যদি আল্লাহ না করুক তার কোনো তিনি যদি মারা যান, তাহলে
তার যে যদি টেনেন্সি ইন কমন না হয় তাহলে এই সম্পত্তিটা তার ওলি ওয়ারিসদের কাছে যাবে না। কারণ জয়েন্ট টেনেন্সির এটা হলো স্পেশাল ক্রাইটেরিয়া যে বা ক্যারেক্টারিস্টিক্স, যে যদি জয়েন্ট টেনেন্টের একজন মারা যায় তাহলে অন্যজন অটোমেটিক্যালি সেটা তার কাছে চলে যায়, এবং জয়েন্ট টেনেন্সিতে যখন থাকছে তখন এই প্রপার্টিটা কিন্তু আপনি উইল করেও ডিসপোজ আপ করতে পারছেন না। দিস ইজ ভেরি ভাইটাল, যে আপনার যদি এখন এটার অ্যাডভান্টেজও আছে। এখন মনে করেন হাজব্যান্ড ওয়াইফের নামে যদি সম্পত্তি থাকে, দুইজনে মিলে কিনে, সেক্ষেত্রে আমরা সাধারণত পরামর্শ দেই যে, বা আমাদের কাছে জিজ্ঞাসা করলে যে ওটা আপনারা জয়েন্ট টেনেন্সি হিসাবেই রাখেন, কারণ তাতে হাজব্যান্ড বা ওয়াইফ মারা গেলে যে তার নামটা কেটে ওয়াইফের নামে বা ওয়াইফের নাম থেকে হাজব্যান্ডের নামে নেওয়ার যে জটিলতা, সেই জটিলতার থেকে এটা মুক্ত থাকছে। ইজিলি এটা আপনি অটোমেটিক আরেকজন ওনারশিপ পেয়ে যাচ্ছেন। আর যদি টেনেন্সি ইন কমন থাকে তাহলে সেই আবার লিগ্যাল প্রসেস আপনাকে ফলো করে সেই ওনারশিপটা ট্রান্সফার হবে। সো এই জন্য যদি আপনি আমাদের যারা স্পেশালি বিজনেস ওয়ার্ল্ডে আছেন তারা যদি কোনো লিজ কিনেন, তখন আমি তাদেরকে সাজেস্ট করব যে আপনারা প্লিজ এটাকে আপনাদের রেশিও অনুযায়ী আপনার লিজে এবং ল্যান্ড রেজিস্ট্রিতে ঠিক মতো রেকর্ড করেন। তা না হলে আপনার অবর্তমানে এটা নিয়ে অনেক জটিলতা, ইভেন এই মুহূর্তে আমি একটা ম্যাটার ডিল করছি যেটা হয়তো আমি স্পেসিফিকে যাব না, যেখানে দেখা যাচ্ছে যে প্রপার্টিটা 3 জনের নামে ছিল, একজন মারা গেছেন, তাদের কিন্তু টেনেন্সি কমন ভাগ করা আছে কার কত, তারপরেও একজন এখন মানে ব্যাগরা দিচ্ছেন যে তার সম্পত্তিটা তার যে ভদ্রলোক মারা গেছেন তার ওলি ওয়ারিসের কাছে এটা যেতে বা সে কাগজপত্রে সই করতে ঝামেলা করছে। তাহলে ভেবে দেখুন যদি এটা এরকম না থাকতো তাহলে তার পরিবার কি ধরনের ঝামেলায় পড়তো। তো এই জন্য এখন আরেকটা কোশ্চেন এখানে আসতে পারে, আমি আপনার আলোচনার সুবিধার জন্য, যে এখন ল্যান্ড রেজিস্ট্রিতে যখন প্রপার্টি কেনা হয়েছিল তখন হয়তো এটা টেনেন্সি ইন কমন ছিল বা জয়েন্ট টেনেন্সি, এখন আপনি ওটাকে ঘুরিয়ে রিভার্স ওয়েতে যেতে চান, তো সেটারও আইনগত ব্যবস্থা আছে, এটা বলে সিভিয়ারেন্স। আপনি যদি জয়েন্ট টেনেন্সি থাকে সেটাকে টেনেন্সি ইন কমনসে রূপান্তরিত করা যায়, আবার কমন টেনেন্সি ইন কমন থাকলেও সেটাকেও জয়েন্ট টেনেন্সে রূপান্তর করা যায়। তার জন্য আদার সাইডকে নোটিশ দিতে হবে। তার যদি কোনো বক্তব্য, যেমন আপনারা এরকম হতে পারে যে একজন লোক দুইজনে মিলে সম্পত্তি কিনেছে, জয়েন্ট টেনেন্সি ছিল, কিন্তু এখন আপনি বলছেন যে না এটা টেনেন্সি ইন কমন করতে চাই, তখন সে হয়তো বলছে আমরা 50-50 চাই, তখন সে বলবে যে না আমি তো তোমার এখানে বেশি ইনভেস্ট করেছি, সে হয়তো এই জন্য তাকে নোটিশ দিতে হবে। সে যদি হ্যাপি থাকে তাহলে এটা ইজি প্রসেস, ল্যান্ড রেজিস্ট্রির বিভিন্ন ফর্মস আছে সেগুলো ফিল আপ করে অ্যাপ্লাই করলে এটা ল্যান্ড রেজিস্ট্রি চেঞ্জ হয়ে যাবে। আই হোপ এটা আমাদের দর্শক শ্রোতাদের জন্য একটু সাফিসিয়েন্ট অন দিস পয়েন্ট। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার চৌধুরী। আমি চলে যাচ্ছি সলিসিটর মামুন আলী কাজীর কাছে। মামুন ভাই, আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের এই কমিউনিটিতে আমাদের অনেক ভাই ব্রাদার ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত। সো যারা ব্যবসা বাণিজ্য করছেন, বিশেষ করে যারা ফুড ব্যবসার সাথে জড়িত, রেস্টুরেন্ট চালাচ্ছেন, তো এইরকম ক্ষেত্রে যে কোনো সময় দেখা যায় যে এই ব্যবসাতে আপনার র্যাট অথবা মাউস অথবা এই ঝামেলাগুলো চলে আসে এবং এই কমিউনিটির আপনার ইন্সপেক্টররা চলে আসে। ইন্সপেক্টর এসে ওনারা ফাইন্ডিংস করেন যে তোমার ব্যবসাতে এই জিনিস পাওয়া গেছে, এই র্যাট ছিল অথবা মাউসের এই ঝামেলাগুলো ছিল। হ্যাঁ, তো এই রকম ক্ষেত্রে আপনার মানে কনসিকুয়েন্সটা কী হয়, ব্যবসা মালিকদের কী সিচুয়েশন হয়, ওনারা কী ধরনের বিড়ম্বনার শিকার হন, আপনার কাছে যদি আমি একটু ব্রিফলি জানতাম। ডেফিনেটলি, অনেক ধন্যবাদ। এবং এটা সুন্দর একটি প্রশ্ন, যেহেতু আমাদের কমিউনিটি আসলে গ্রো করছে এবং তারা ব্যবসা বাণিজ্য সব কিছুতে ভালো করছে, এবং যখন আপনি ফুড নিয়ে ব্যবসা করবেন তখন অবশ্যই এদেশে যে আইন কানুনগুলো আছে সেগুলো আপনাকে মেনে ব্যবসা করতে হবে। এবং যখন আপনি ফুডের কথা বলছেন যে ফুডে কি কি প্রবলেম হতে পারে, ফুডে প্রবলেম হতে পারে যে আপনি যে খাবারটা সার্ভ করছেন এটা নির্ধারিত যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচার রাখছেন কি না,
আপনি প্যাকিংটা কীভাবে করছেন বা প্যাকেজিংটা কীভাবে করছেন, বা আপনি যেখানে স্টোর করছেন সেখানে টেম্পারেচারটা কী আছে। বাট ইভেন আপনি যখন সার্ভ করছেন, সেই সার্ভ করার সময়ও কোনো এই ফুড কোনো কিছুর সাথে কন্টামিনেশন হচ্ছে কিনা, এখানেও ইস্যুস থাকে। বা যে সার্ভ করছে সেও যথেষ্ট পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, বা যে জিনিসটা দিয়ে আপনি সার্ভ করছেন এবং পরিবেশটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে দেখা হয়। এবং এই জিনিসগুলো সাধারণত লোকাল কাউন্সিল আছে এবং তাদের ডেজিগনেটেড যে অফিসারগুলো আছেন তারা আসলে বিভিন্ন প্রেমিসিসে যান, তারা পরিদর্শন করেন এবং পরিদর্শন করার পরে তারা ডিসাইড করেন যে স্ট্যান্ডার্ড থাকা দরকার সেই স্ট্যান্ডার্ডটা আছে কিনা। যদি সেই স্ট্যান্ডার্ড না থাকে সাধারণত তারা ইন স্পট সেই দোকানটাকে তারা বন্ধ করেন এবং তাদেরকে দিয়ে যায় যে কী কী কাজ বা কী কী ইমপ্রুভমেন্ট করতে হবে, এবং তারপরে তারা রিইন্সপেকশন করেন। যদি তখন তারা মনে করেন যে সেই স্ট্যান্ডার্ডটা তারা ফুলফিল করতে পেরেছে তাহলে তারা আবার ব্যবসা করতে দেন। কিন্তু এখানে হচ্ছে শেষ না। আপনি জিজ্ঞেস করেছেন যে এর প্রতিকার বা এখানে কি কি অসুবিধা হতে পারে। এখন যদি বিজনেসটা হয় ধরেন অ্যাজ এ কোম্পানি, তখন কোম্পানির যারা রেসপন্সিবল পারসন আছে। আমি একটা কলে ফিরে যাচ্ছি, আমি সরাসরি চলে আসবো কল নেওয়ার পরে। প্রিয় দর্শক, আপনি প্রশ্নটি করেন প্লিজ। Good conversation. I just want to say I'm a very good citizen. I had a good job and working with children and elderly people, and I got a criminal conviction under my name. I was wondering when can I remove this, or how long would it take to remove this? I want to go back into employment. Okay, when you say that you have a conviction, can you tell me more about it? Okay, so I've been reported that I'm a violent person, and I do money I don't support. I do many things. Basically, I don't want to go too much detail, but I've been because of this matter, I can't work next to children and elderly people. But I want to remove this conviction in order for me to go back into employment. It's to do with basically. Burglary and forgery and domestic violence, basically. Okay, because some convictions never been spent, and when you want to work with the specifically vulnerable people like children, women, and that authority, government, everybody look the best interest of the child and the woman. So definitely. You don't want to share specifically actually, so what was the convictions, and if you don't want to share, then it's very difficult to precise that when the conviction will be spent. And in normal situation, if it's very minor conviction, then the minor sentence, then definitely there is a time limit, and you need to spend after that. It's a very and depend on the sentence and the convictions, and without that it's very difficult to say that when that will be spent. On this note, আমি যদি আমি ক্রিমিনাল প্র্যাকটিসে না, মনে হয় there is a scale যে কত বছরের কনভিকশন হলে কতদিন পরে এটা স্পেন্ড হবে এবং কোন ধরনের অফেন্স আছে। কিছু অফেন্স আছে এগুলো নেভার বিন স্পেন্ড। Yeah, that's right. So like depending on this, we don't want to also ask further details from our caller as well. It's obviously confidential and we don't want to discuss this. But I think whatever conviction you have, there is a specific guidelines for that offense. What was the prison, if there is any prison sentence or anything. So there is a time scale in the chart when it will be treated as spent, and there are certain criteria which will never be treated as spent in regard to certain area of work. So I hope that, I think you need to, if you need more specific answer to your questions, you need to see a criminal lawyer who can specifically answer to your question. I hope we managed to give you a general guidelines on this. Thank you. Thank you, caller. Thank you for your question. মান ভাই, আমি ফিরে যাচ্ছি আপনার কাছে। Thank you very much. We are talking about, আমরা কথা বলছিলাম যে বিজনেসে যদি বিজনেসে কোনো সময় ইন্টারভেন্ট হয় সেক্ষেত্রে আমাদের করণীয় কি।
এখন কোম্পানির এটা যদি দ্য বিজনেস ইজ রান বাই কোম্পানি, যদি কোম্পানি রান করে তাহলে তো ডেফিনেটলি এখানে তো ডাইরেক্টররা থাকে অবশ্যই। এবং কোম্পানি ইটসেলফ একটা নিজে একটা এন্টিটি থাকে। তো তখন দেখবেন যে আসলে কাউন্সিল আসলে কোম্পানির বিরুদ্ধেও মামলা করে এবং যারা এই কোম্পানির ডাইরেক্টর আছে তাদের বিরুদ্ধেও মামলা করে। মামলাটি কি করে? মামলাটা করে হচ্ছে নেগলিজেন্সের মামলা, ডিউ ডিলিজেন্স, যে তুমি অ্যাজ এ ডাইরেক্টর তোমার যে রেসপন্সিবল ছিল যে এই বিজনেসটা পরিচালনা করার জন্যে, তুমি সেখানে অবহেলা করেছো। এখন কি ধরনের অবহেলা করেছো, তো সেগুলো তারা স্পেসিফিকলি বলে। এখন আপনি যেহেতু বলেছেন ফুড অ্যান্ড হাইজিনের ব্যাপারে, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কি অবহেলা করেছো, ফুড যদি কোনো কন্ট্রামিশন হয় তাহলে যদি কোনো ইনসেক্ট থাকে সেই জন্যে করেছো, তো তারা স্পেসিফিকভাবে উল্লেখ করে। এখন যদি আদার হ্যান্ড আপনার ডিফেন্স কী হতে পারে, আপনি যদি দেখাতে পারেন যে অ্যাজ এ কোম্পানি ডাইরেক্টর এবং যে কোম্পানিটা আপনি রান করছেন, আপনি অফেন্স যদি না হয় সেইটা হওয়ার জন্যে কী পর্যাপ্ত ব্যবস্থা আপনি গ্রহণ করেছেন কিনা। তো পর্যাপ্ত ব্যবস্থা বলতে কি বোঝায়, যে নর্মাল যে ব্যবস্থা আছে, অ্যাজ এক্সাম্পল আপনার র্যাট যদি আসে তাহলে আপনি কি করবেন, আপনি সাধারণত আপনার পেস্ট কন্ট্রোল করি আমরা। তো দেখা যাচ্ছে যে এটা নর্মাল প্রসিডিওর যে আমরা পেস্ট কন্ট্রোল করি। এখন পেস্ট কন্ট্রোল করার পরেও যদি না যায় তখন আপনি কি করেছেন, বা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কোশ্চেন আসছে, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্যে আপনি কি কি ব্যবস্থা গ্রহণ করেছেন, কী জন্যে তারা বলছে যে আপনার এই প্রেমিসিসটা পরিষ্কার না। তো এটা নর্মালের থেকে আপনাকে অ্যাডুকুয়েট দেখাতে হবে যে আপনি সব ধরনের স্টেপস নিয়েছেন এই অফেন্সটা না হওয়ার জন্যে। যদি আপনি এটা দেখাতে পারেন যে হ্যাঁ আপনি পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যে অবহেলা করেন নাই বা আপনি যে নেগলিজেন্স ছিলেন এটা প্রুফ করা অনেক কঠিন হবে। তো এখন আমি যদি বলি যে আপনার প্রেমিসিসটা খুবই অপরিষ্কার ছিল, তো আপনি যদি এখানে তাহলে পরিষ্কার কে করে কোশ্চেন আসবে, আপনার ক্লিনার আছে কিনা, তার ডিউটিটা কি, সে কিভাবে পরিষ্কার করে, তার রুটিনটা কি, কে এটা সুপারভাইজ করে, কখন চেক করে, কিভাবে পরিষ্কার করে, কিভাবে ক্লোজ করে। তো এই সব ম্যাটারগুলো তখন চলে আসে। যদি অ্যাজ এক্সাম্পল বলি যে আপনাকে বলা হয়েছে যে কোনো একটা ইনসেট আছে এখানে, তো সেই ইনসেটটা স্টপ করার জন্যে কোনো পেস্ট কন্ট্রোল কোম্পানিকে আপনি দিয়েছেন কিনা, তারা কি মেজার্স নিয়েছে, তারপরে তারা দেখতে চাবে যে তারপরেও যদি স্টপ না হয় আপনি আর কি করেছেন, সেগুলো যদি আপনি দেখাতে পারেন, তাদের রিপোর্ট দেখাতে পারেন, এবং ওভারঅল তারপরেও যদি না হয় তখন আপনি কী স্টেপস নিয়েছেন সেটা যদি দেখাতে পারেন, তাহলে কোর্ট অবশ্যই আপনাকে আন্ডারস্ট্যান্ড করবে যে অ্যাজ এ হিউম্যান বিং আপনার যেটা করা দরকার ছিল তার জন্য আপনি পর্যাপ্ত করেছেন বা তার থেকে অতিরিক্ত করেছেন এই অফেন্সটা না হওয়ার জন্য, সেক্ষেত্রে আপনি এটা রক্ষা পেতে পারেন। এবং আপনি বলছেন কি শাস্তি হতে পারে। মামুন ভাই, আমরা সময় হলো একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, আলোচনা করব বিরতির পরে ফিরে এসে। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি কমার্শিয়াল ব্রেকে যাচ্ছি। ব্রেক থেকে ফিরে আবারও কথা হবে, আমাদের সাথে থাকবেন।